নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আজ কেন্দ্রীয় বাজেট ইতিমধ্যে পেশ করা হয়েছে। আর জনগণের জন্য মূলত কোন কোন দিকে নজর রাখা হলো তা আমরা সারাদিন ধরে তুলে ধরেছি। আর এর মধ্যে যে প্রসঙ্গ উঠে আসে, অর্থাৎ বিহার অন্ধ্রে কল্পতরু কেন্দ্র, নির্মলার বাজেটে ব্রাত্য কি বাংলা, দেখব। কখনো বিহার, কখনো অন্ধ্রপ্রদেশ। এবারের কেন্দ্রীয় বাজেটে বারে বারে শোনা গেল এই দুই রাজ্যের নাম। দুই রাজ্য বরাদ্দও পেল বিপুল, অথচ বাজেটে সেভাবে উঠলই না বাংলার প্রসঙ্গ। এই পরিস্থিতিতে বাজেটে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে সরব হয়েছে শাসক দল তৃণমূল। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতায় সাকুল্যে বার দুয়েক শোনা যায় বাংলার নাম। পূর্বোদয় পরিকল্পনার কথা বলার সময় বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়া রেল প্রকল্পের প্রসঙ্গে উঠে আসে অমৃতসর কলকাতা বাণিজ্যিক করিডোরের কথা। এর বাইরে নির্মলার বাজেট বক্তৃতায় বাংলার প্রসঙ্গ আলাদা করে উঠে আসেনি। দেশ জুড়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় যেসব ঘোষণা করা হয় তাতেও যেন ব্রাত্য বাংলা। এবারের বাজেটে বন্যা পরিস্থিতি সামাল দিতে রাজ্যভিত্তিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। সিকিম, বিহার, অসমে বন্যা মোকাবিলায় বরাদ্দ করা হয়েছে। বন্যা মোকাবিলায় বরাদ্দ করা হয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের জন্যও। কিন্তু এ রাজ্যের বন্যা কবলিত উত্তরের জেলাগুলোর জন্য কোনো বরাদ্দ নেই। এই পরিস্থিতিতে এবারের বাজেটকেও বাংলার প্রতি বঞ্চনার তালিকায় জুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। ভোট का टाइम में बड़ा बड़ा बात करते हैं, वादा करते हैं, और वोट आ जाने के बाद, हो जाने का बाद दार्जिलिंग को भूल जाता है, कालिम्पोंग को भूल जाता है, मिरिक को भूल जाता है, मिरिक को कार्सियांग को भूल जाता है। কয়েকদিন আগেই जो हमारे साथ हम उनके साथ এই স্লোগান দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবারের বাজেটে বিরোধী দলনেতার বলা কথারই ইঙ্গিত খুঁজে পাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, जो हमारे साथ हम उनके साथ, প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। বঞ্চনা নিয়ে তৃণমূলের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেসের কাছে বাজেটের অর্থ হলো পরিকল্পনার উপরে নীল সাদা রং চাপিয়ে দেওয়া, আর এমন কিছু বক্তব্য রাখা, এমন কিছু ঘোষণা করা যা অর্ধসত্যের কাছাকাছি এবং সত্য থেকে বহু দূরে। স্বাভাবিকভাবেই তারা এ ধরনের কথা বলবে, এর মধ্যে নতুন কিছু নেই। 2026 সালে বাংলায় বিধানসভা ভোট। তার আগে দুটি পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পাবে কেন্দ্রের মোদী সরকার। হাতে সময় থাকার কারণেই কি বাংলার প্রতি দরাজ হলো না বিজেপি, নাকি 24-এর ভোটে ভরাডুবির পর বাংলা নিয়ে উৎসাহ হারিয়েছে গেরুয়া শিবির? কেন্দ্রের বাজেট নিয়ে সরগরম বাংলার রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই নিয়ে মূলত আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন শতরূপা, রয়েছেন বিজেপির তরফ থেকে। এছাড়াও রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত, রয়েছেন সুমন মুখোপাধ্যায় অর্থনীতিবিদ, এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই সুমন বাবু, আপনার কাছে আসবো। যে প্রতিবেদন এই মুহূর্তে তুলে ধরবো, অবশ্যই বাজেট নিয়ে বিশ্লেষণ তো রয়েছে, কিন্তু বাংলা কি এবারের কেন্দ্রীয় বাজেটে ব্রাত্য? দেখো, তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে আমার বলতে হবে বাংলাকে আলাদাভাবে তুলে ধরা আমাদের দরকার নেই। বাঙালি হিসেবে আমি ব্যথিত যে বাংলা যদি বন্যার জন্যে বাকি সব স্টেট পেয়ে থাকে, বিহার পেয়ে থাকে, বাকি যতগুলো স্টেটে আমরা দেখতে পাচ্ছি দিচ্ছেন উনি, বন্যা হয়েছে বলে আসামে, বিহারে, এমনকি উড়িষ্যাতে ট্যুরিজমের অজুহাতেও দিচ্ছেন। আমার মনে হয় কিছুখানি এটার প্রতিফলন আমরাই দায়ী, যে গরু দুধ দেয় তার লাথিও খেতে পারি, এই কথাটা বলার জন্য। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে ভারতবর্ষকে যদি দুভাগ করা যায়, নর্থ অ্যান্ড সাউথ, পার ক্যাপিটা ইনকাম 2677 টাকা ডলারে, আর সেই ডলারে
ওপর দিকে যতগুলো স্টেট আছে, পাঞ্জাব, হরিয়ানা, সিকিম, প্রথম হচ্ছে সারিতে আছে সিকিম, মিজোরাম, এই চারটে, অ্যান্ড হরিয়ানা আর পাঞ্জাবকে বাদ দিলে সবকটা স্টেটের অ্যাভারেজ ইনকাম কিন্তু কম, ন্যাশনাল অ্যাভারেজের থেকে কম। সুতরাং শুধু বাংলাকে বঞ্চিত করেছে নয়, আমার মতে নর্থ ইস্ট ইন্ডিয়াকেও বঞ্চিত করা হয়েছে। এবং বন্যা যদি সব জায়গায় দেখতে পাওয়া যায়, তাহলে তিস্তায় কেন দেখতে পেল না? এবং যেরকম আকাল ইয়েতে চলছে, বন্যা চলেছে নর্থ ইস্টে, সেখানেও টাকা দেওয়া উচিত ছিল। ইউপিকে কমপ্লিটলি নেগলেক্ট করা হয়েছে, কারণ ভোটের জন্যে তারা যথেষ্ট ভোট পায়নি। এবং আরও যদি এগিয়ে যাওয়া যায়, পাঞ্জাবও কিছু পায়নি, পেয়েছে খালি একটা করিডর পাঞ্জাবের সঙ্গে বক্সার পশ্চিমবঙ্গের লিঙ্ক। তো এই জিনিসটা বোধহয় ভারতবর্ষের ইতিহাসে হওয়া বাঞ্ছনীয় নয়। যেটা দরকার হচ্ছে, যাদের পার ক্যাপিটা ইনকাম বিলো ন্যাশনাল অ্যাভারেজ, সব জায়গায় কিছু না কিছু করে তাদের তুলে ধরা দরকার। সেটা হচ্ছে না বলে আমাদের মাইগ্রেশন হয়ে যাচ্ছে ফ্রম বেঙ্গল টু ওয়েস্ট। কোথায় আসলে টাকাটা যাচ্ছে? সাউথ ইন্ডিয়ার একটা স্টেটও নেই যে ন্যাশনাল অ্যাভারেজের থেকে কম আছে। সাউথ কেন, সেন্ট্রাল ইন্ডিয়ার থেকে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, বিহার, গুজরাট, গোয়ায় তো সবচেয়ে বেশি আফটার সিকিম। তো এই যে দুভাগ করা হলো, জল যেরকম তলার দিকে যায়, যত রোজগার ওইখানে হচ্ছে বলে আমাদের মাইগ্রেটরি পিপলরা চলে যাচ্ছে। সুতরাং আমি শুধু পশ্চিমবঙ্গকে বলবো না, নিশ্চয়ই পশ্চিমবঙ্গকে দেওয়া উচিত ছিল, কিন্তু যতগুলো স্টেট, এটা তো রাজ্যের না, এটা ন্যাশনাল বাজেট। একদম। তো ন্যাশনাল বাজেটে এরকম টাইপের চিহ্নিত আমায় ভোট দিয়েছে বলে তোমাদের আমি পাইয়ে দিলাম, এই নীতিটা দৃষ্টিকটু হচ্ছে। শোভনবাবু আমাদের সঙ্গে থাকুন। আপনি নিজেই যে প্রসঙ্গ তুলে ধরলেন সেই জায়গা নিয়ে অবশ্যই করে আলোচনায় আসবো। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য। অশোকদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনির্বাণ বাবুর কাছে আসবো। অনির্বাণ বাবু, মধ্যবিত্ত কোথাও কি করের যা এই মুহূর্তে কাঠামো দাঁড়ালো, যা আজকে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হলো, কোথাও কি একটুখানি স্বস্তির জায়গা আদৌ রয়েছে নাকি না? না, একটুখানি তো আছে, কিন্তু আমি বলবো এটা তো সবার জন্য স্বস্তি নেই। মানে যারা স্যালারিড ইন্ডিভিজুয়াল, দেখুন আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, 8,18,00,000 মানুষ তারা ইনকাম ট্যাক্স রিটার্ন দেন। ভারতবর্ষের যে সাম্প্রতিক পরিসংখ্যান আছে, সেখানে প্রায় 9% বেড়েছে, সেটা বেড়ে গিয়ে 8,18,00,000 লোক 140 কোটির মধ্যে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন দেন। আর ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া মানে ইনকাম ট্যাক্স দেওয়া নয়, অনেকের ক্ষেত্রে ট্যাক্স লায়াবিলিটি জিরো থাকে। ট্যাক্স লায়াবিলিটি আছে, ট্যাক্স পেমেন্ট করেন এরকম লোকের সংখ্যা মাত্র 2 কোটি। ভারতবর্ষে প্রায় 90 কোটি মানুষ ভোটদান করেন, তাদের মানে 2.2% হচ্ছে যারা শুধুমাত্র ইনকাম ট্যাক্স দেন। এই লোকগুলো ছাড়াও এই বৃহৎ অংশের 140 কোটির লোক কিন্তু সারা দিন ধরে ট্যাক্স দিয়ে যাচ্ছেন। জিনিসপত্র যখনই কিনতে যাচ্ছেন তখনই তিনি ট্যাক্স দিচ্ছেন, সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট ট্যাক্স। আজকে যেটা বাজেটে আমরা দেখলাম, সেখানে ডাইরেক্ট ট্যাক্সের উপরে কিছু ছাড় দেওয়া হয়েছে, এবং কাদেরকে দেওয়া হয়েছে? যারা দেখবেন নতুন কর কাঠামোতে আছেন তাদের ক্ষেত্রে। আপনারা জানবেন, যারা দর্শক আছে তারাও জানবেন যে এখন ট্যাক্স স্ট্রাকচারটা দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, একটা ওল্ড ট্যাক্স রিজাইম বা পুরনো কর কাঠামো, আর একটা নতুন কর কাঠামো। পুরনো কর কাঠামোতে যারা আছেন তাদের ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো রকম চেঞ্জ হয়নি, কোনো রকম রিলিফ দেওয়া হয়নি। কিন্তু নতুন কর পরিকাঠামোতে যারা আছেন তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা, সেটা 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে, এবং তাদের ট্যাক্স স্ল্যাব যেটা ছিল সেই স্ল্যাবটাতে একটু মার্জিনাল চেঞ্জ করা হয়েছে, এবং তাতে কিছু সুরা হবে। কিন্তু আমি বলছি যে আজকে এই যে ইউনিয়ন বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, ইউনিয়ন বাজেটটা কিন্তু একটা সারা বছর ধরে ভারতবর্ষের আয় ব্যয়ের ভারসাম্য কীভাবে নির্ধারিত হবে তার একটা পরিকল্পনা। এবং এই পরিকল্পনাতে আপনি যদি 2014 সালের এই সরকারের যে স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ, সেখানে কিন্তু শুধুমাত্র এই স্যালারিড ইন্ডিভিজুয়াল যারা ট্যাক্স দিচ্ছেন তাদের ট্যাক্স স্ট্রাকচারে ছাড় দিয়েই আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। ভারতবর্ষের আজকে যেটা মূল সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব। আজকের দিনে দাঁড়িয়ে আমার ট্যাক্স রিলিফ কতটা হচ্ছে সেটার থেকেও বড় কথা, আমার জিনিসপত্র যেটা 10 টাকার দাম, সেটা আমি 15 টাকাতে কিনছি না 12 টাকাতে কিনছি, সেটাকে 10 টাকাতে নামানো যায়। অনির্বাণ বাবু, এটাও তো একটা বড় স্ট্রাকচার, বড় বিষয়, যেটার জন্য মানুষ মুখিয়ে থাকে যে মূলত ট্যাক্স এক্সেমশন
সলিউশনের জায়গা আদৌ হলো কিনা, স্ট্রাকচারটা কোথায় দাঁড়ালো? অনির্বাণবাবু একটুখানি থামাচ্ছি, আসবো, কারণ মধ্যবিত্ত আপনি বলছিলেন বড় সমস্যা, যেটা খুব স্বাভাবিক, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নিয়ন্ত্রণই বা কী করে। আসবো শুভময়দার কাছে একটুখানি আসি। শুভময়দা, আমার খুব স্পেসিফিক প্রশ্ন রয়েছে এই মুহূর্তে, যা কেন্দ্রীয় বাজেট ইতিমধ্যে পেশ করা হলো, রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাছে আসবো। বাংলা কি কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত? দেখুন, যে বিষয়টি দেখা যাচ্ছে, গোটা বাজেট পড়া বা অর্থনৈতিক সমীক্ষা গোটাটা পড়া, 522 পাতার গতকাল অর্থনৈতিক সমীক্ষা বেরিয়েছে, আজকেও এতগুলি পাতার বাজেট। সুতরাং আমার মনে হয় চটজলদি মন্তব্য না করাই ভালো। কিন্তু যেটা খুব চোখে পড়েছে আর কি, অন্তত যে কথাটা আপনি বললেন, বাংলার নাম মাত্র দুবার এসছে, এবং বিশেষ করে যে দুটি রাজ্যর থেকে পাওয়া সাংসদের ভিত্তিতে বিজেপি একটি স্থায়ী সরকার করার জায়গায় পৌঁছচ্ছে, সেই দুটি রাজ্যের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা, অনেক প্রকল্পের কথা সামনে এসেছে। এবং যখন তারা সমর্থন করছিলেন সেই সময়ও এই আলোচনা বারবারই এসেছিল যে তারা তাদের রাজ্যের জন্য প্যাকেজ চাইবেন। তারা কোনো রকম ভুল করেননি, তারা তো তাদের রাজ্যের জন্য চেয়েছেন, তাদের রাজ্যের যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছেন তাদের নেতারা। এবং চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে আমরা তো এর আগে দেখেছি যে তিনি যখন এখন তেলেঙ্গানা হয়েছে, সেই হায়দ্রাবাদে তিনি কি ধরনের উন্নতি করেছিলেন। আজকে অমরাবতীতে তিনি হয়তো একটা নতুন দিশা দেখাবেন, প্রচুর পুঁজি সেখানে নিয়ন্ত্রিত হবে। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, তাহলে দুদিক দিয়ে প্রশ্ন আসবে। একটা হচ্ছে গোটা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর, অর্থাৎ আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, যে কাঠামো, সেখানে রাজ্য আছে, কেন্দ্র আছে, সংসদীয় ব্যবস্থা আছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে। এক্ষেত্রে কি সরকারকে যারা সমর্থন করছে তারা বেশি সুবিধে পাচ্ছে? তাহলে একটা মূল নীতির জায়গায় সমস্যা হচ্ছে। আর দ্বিতীয় প্রশ্ন উল্টো দিক থেকে আসবে যে তৃণমূল কংগ্রেস তো তাহলে তাদের 29টা সাংসদ নিয়ে সমর্থন করে দিলেই পারতো, তাহলে আর এত দুঃখের বিষয় থাকতো না। 29টা সাংসদ পেলে বিজেপিরও সুবিধে হতো, আমরা পশ্চিমবঙ্গের মানুষও সুবিধে পেতাম। সেটা যখন করা যায়নি, তার মানে হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তো অনেক সময় গিয়ে দেখা গেছে যে যখন একটা কোনো নির্বাচন বা একটা কোনো সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে, তারা বেরিয়ে আসছেন, ঢুকছেন কোন সময়, তা এই জায়গাটায় তারা কেন বিজেপির সঙ্গে ডিল করতে পারলেন না, সেই প্রশ্নটাও সামনে আসবে। কিন্তু বাজেটের অন্য কতগুলো অংশ আছে যেগুলো আরো গভীরভাবে পড়তে হবে, এবং তার মধ্যে বারবার করে কেন্দ্রীয় সরকার কৃষির কথা বলছে, কর্মসংস্থানের কথা বলছে, আবার একই সঙ্গে প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয়, যেটা প্রায় 4.5 লক্ষ কোটি টাকার ওপর। সেখানে স্বাস্থ্যের ক্ষেত্রে দেখবেন 1 লক্ষ কোটি টাকার নিচে, 85,000 কোটি টাকা মতো। শিক্ষার ক্ষেত্রেও বেশ কমের দিকে। ফলে মোটের ওপর ভারতে যে বাজেট হয়, যে বাজেট সেই ধরনেরই বাজেট হয়েছে, এবং খুব স্বাভাবিকভাবে শাসক দল তার প্রশংসা করেছেন, বিরোধী দল তারা নিন্দা করেছেন। আর সাধারণ মানুষের কি হবে সেটা বোঝার জন্য আবার সামনের বছরটা পড়ে আছে। বছর বাজেট হয় এবং আমরা সাধারণ মানুষরা যেভাবে আমাদের দেশটাকে দেখি সেভাবেই দেখে থাকি। ফলে আমার মনে হয় এখন কয়েকদিন বিচার বিশ্লেষণ চলবে। আমাদের দেশটা যদি এগোতে পারে এই বাজেটের ফলে, দোষের তো কিছু নেই। তবে চোখে পড়ার মতো বিষয় আবার বলতে হয়, কিছু কিছু রাজ্য সুবিধে পেল, কিছু রাজ্য পেল না। এটা সংসদীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে কতটা সুবিধের, সেটা আগামী দিনে বুঝতে হবে। শুভময়দা, ঠিক এটাই প্রশ্ন, আর এই নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে আরো দুই অতিথি এই মুহূর্তে রয়েছেন। কৃষাণু মিত্র রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, শতরূপ ঘোষ রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে। দুজনকেই স্বাগত জানাচ্ছি। শতরূপ, এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাজেটে যা যা ঘোষণা করা হলো, সেই জায়গা দাঁড়িয়ে বাংলার নাম কি কোথাও এলো? বঞ্চিত কি? না, এটা 100 বার বাংলা বঞ্চিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি বলবো খালি বাংলা এখানে নয়। দেখো, তোমার মনে থাকবে এই গত লোকসভা ভোটের আগে মোদি অমিত শাহ একটা বিরাট গর্ব করে ক্যাম্পেন করতেন, বলতেন যে আমাদের মজবুত সরকার আছে, যেহেতু আমরা ওয়ান পার্টি গভর্নমেন্ট, আর যদি ইন্ডিয়া যেটা সরকার আসে তারা হবে মজবুর সরকার। হ্যাঁ, তা এবার এনডিএ গভর্নমেন্ট হয়েছে, বিজেপি গভর্নমেন্ট আর হয়নি, মোদি গভর্নমেন্ট আর হয়নি। এনডিএ গভর্নমেন্টে সত্যি সত্যি কতটা মজবুর আমরা দেখলাম যে আজকে কোনো ভারতের বাজেট হলো না, আজকে বিহার এবং অন্ধ্রপ্রদেশ নামক দুটো রাজ্যের বাজেট ভারতের পার্লামেন্টে পড়ে শোনানো হলো। আমি পরিষ্কার এখানে বলছি, বিহারের মানুষের সাথে, অন্ধ্রপ্রদেশের সাধারণ মানুষের সাথে আমাদের কারুর কোনো বৈরিতা নেই। কিন্তু এটা ঘটনা যে এটা একদম একটা 5 বছরের বাচ্চাও দেখতে পাচ্ছে যে আজকে এনডিএ মানে হচ্ছে নীতিশ ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স, নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স। নীতিশ নাইডুর সমর্থন নিয়ে যেহেতু সরকার টিকিয়ে রাখতে হবে, সেহেতু তারা তাদের রাজ্য স্পেশাল প্যাকেজ থেকে শুরু করে বেশিরভাগ হচ্ছে অ্যালোকেশন ইত্যাদি ইত্যাদি পেল। এবং সাধারণভাবে আমি গোটা দেশের ক্ষেত্রেই বলছি, দেখো একটা কথা আমি এখানে বলবো, অবশ্যই আমার ধারণা এটা তুমিও একমত হবে, কি যারা এখানে আছেন তারা একমত হবেন, এমনি বাজেট জিনিসটার প্রাসঙ্গিকতা আজকে আমাদের দেশে, ধরো আমরা ছোটোবেলায় যে বাজেট বলতে যে গুরুত্ব বুঝতাম আমরা, তার থেকে আজকে অনেক কম।
আগে কি হতো, আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি, মানে কোন জিনিসের দাম বাড়বে কোন জিনিসের দাম কমবে বাজেটে ঠিক হতো, ট্রেনের ভাড়া বাড়বে কিনা, গ্যাসের দাম বাড়বে কিনা বাজেটে ঠিক হতো। এখন তুমি দেখবে মেজর যে অর্থনৈতিক ডিসিশন, সে জিএসটি হতে পারে, নোট বাতিল হতে পারে, সারা বছর ধরেই নেওয়া হয়। সিলিন্ডারের দাম সারা বছর ধরেই কখনো বাড়ে কখনো কমে, পেট্রোলের দাম ডিজেলের দাম কখনো বাড়ে কখনো কমে, সারা বছর ধরেই। তার জন্য আলাদা করে বাজেটের অপেক্ষা করতে হয় না। এইবার ঢাকঢোল বাজিয়ে এরা ঘোষণা করছেন যে আমরা মোবাইলের দাম অনেক কমিয়ে দিয়েছি, চার্জারের দাম কমিয়ে দিয়েছি, আর মোবাইলের যে বিলটা আমার বেশি আসবে তার ব্যবস্থা করেছে, তার জন্য বাজেট লাগেনি। এমনি মোবাইলের ট্যারিফ বাড়িয়েছে এই লোকসভা ভোটের পরেই। সুতরাং আমি বলছি যে এইগুলো আমাদের এমনি বাজেটটা আজকে অনেক আগের থেকে অনেক কম গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তারপরেও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেখো আমরা মানে সিপিআইএমের জায়গা থেকে কি বামপন্থীদের জায়গা থেকে আমরা একটা খুব গন্ডগোলের জায়গায় রয়েছি পশ্চিমবাংলা। আমি সৎভাবে বলছি, আমরা কখনো রাজ্যের মানুষের পক্ষ থেকে এটা আশা করতে পারি না, আমরা চাইতে পারি না যে কেন্দ্রের সরকার আমাদের রাজ্যকে বঞ্চিত করুক। আমরা কোনো প্রশ্নই উঠছে না। এবং তোমরা দেখেছো আমরা তৃণমূলের কাছে চূড়ান্ত মার খেয়েছি যখন, তখনও আমরা রাজ্যের বৈষম্যের বিরুদ্ধে সবসময় কেন্দ্রের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, অবস্থান নিয়েছি। আবার এইটাও ঘটনা, আজকে কেন্দ্রের সরকার এমনি এখানে বরাদ্দ কম করছে, তারপরেও যে টাকাটা বরাদ্দ হচ্ছে 100 টাকা যদি বরাদ্দ হয় তো তার 70 টাকা বিনা কোনো হিসেবে হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে এই ব্যবস্থার মধ্যে, সেটা কখনো আবাসের দুর্নীতি, কখনো 100 দিনের কাজের দুর্নীতি সহ অসংখ্য দুর্নীতিতে তৃণমূলের পকেটে চলে যাচ্ছে, মানুষের কাজে লাগছে না। সুতরাং আমরা এখন করবো কি? আমরা কি কেন্দ্রের সরকারকে বলবো আপনারা টাকা দেবেন না বাংলাকে? তা আমরা বলতে পারি না, কারণ বাংলার মানুষের ট্যাক্সের টাকা সেটা বাংলার মানুষের কাছে ফেরত আসুক। বাংলার মানুষের ট্যাক্সের টাকা খালি অমজে যাবে, বিহারে যাবে, এটা হতে পারে না। তেমন আবার এটাও বুঝতে পারছি যদি কেন্দ্রের সরকার বাংলাকে আনকন্ডিশনালি টাকা দিয়ে যায়ও, তাহলে সেই টাকার বেশিরভাগ মানুষ বাংলার মানুষ পাবে না, বাংলার নেতাদের পকেটে যাবে। সুতরাং খুব কঠিন একটা জায়গায় আমরা আছি। দুটো বক্তব্য শতরূপ ইতিমধ্যেই তুলে ধরেছে। শতরূপ, আমি বুঝতে পারছি আসবো, কিন্তু একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নিতে হবে। কৃষাণ, দেখো, এটা তো পরিষ্কার যে এতদিন একটা গুজরাট স্পেসিফিক সরকার চলতো, গুজরাতের উপর সব কিছু, বিভিন্ন রাজ্যতে এটা বিরোধিতাও হয়েছে, বিজেপির মধ্যেও বিরোধিতা হয়েছে যে সব কিছু গুজরাটকে কেন। এখন গুজরাতের সাথে ওই দুটো অ্যাড হলো, একটা আন্ধ্রা একটা বিহার। এই কিছু বছর আগে প্রধানমন্ত্রী বোধহয় ক্যানাডাতে গিয়ে বলেছিলেন এক্সট্রা 2AB। তো এই এক্সট্রা 2ABতে এতদিনে আমরা বুঝলাম যে গুজরাতের পর এক্সট্রা 2AB হলো আন্ধ্রা বিহার। তো সেই মতোই চালাচ্ছেন এরা। এটা তো ইউনিয়ন বা দেশের বাজেট নয়, এটা সম্পূর্ণভাবে হচ্ছে এই তিনটে রাজ্য এবং বিজেপির সরকার বাঁচানোর বাজেট। এবং অদ্ভুতভাবে তুমি দেখো এই মোদি সরকারের যেসব বড় বড় প্রকল্প ছিল, আজকে আমি যদি প্রথম মোদি সরকার দেখি, প্রথম মোদি সরকারের স্বচ্ছ ভারত, নমামি গঙ্গে, মুদ্রা যোজনা, ওই গ্যাসের কি যেন নাম ওটার, ওই উজ্জ্বলা যোজনা, হ্যাঁ, এগুলো কোথায়? এইগুলো ডেটা কি, অ্যাচিভমেন্ট রেকর্ড কি, কত কি হলো, কোথায় দাঁড়িয়ে আছে প্রকল্পগুলো কেউ জানে না। যে কত টাকা নমামি গঙ্গের নামে 47-এর ম্যান্ডেট তো ওনাকে কেউ দেয়নি। ওনার ম্যান্ডেট যতদিন আছে 5 বছরে আছে, 10 বছরে কি করেছেন এবং আগামী 5 বছরে কি করবে। আমাদের সরকার তো 30 বছর 40 বছরের জন্য ইলেক্টেড হয় না। তো ম্যান্ডেটটা কতদিনের আছে সেটা নিয়ে আপনি হিসেব দিন, খতিয়ান দিন। আরও বলছি, আজকে ধরো যে কোস্টাল বেল্টে, যে কোস্টাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে একটা বড় প্রকল্প ছিল, হ্যাঁ, কি সমুদ্র সাগর সমুদ্রম নাকি প্রকল্প ছিল, সেটার কি হলো? আজকে ভারতমালা প্রজেক্টের যে রাস্তা দিয়ে ঢেকে যাওয়ার কোনো নিজেদের, এমনকি দ্বিতীয় মোদী সরকারের যেসব প্রকল্প তারা নিয়েছিল কোনোটারই পরিসংখ্যান আমরা দেখলাম না। আজকে নতুন করে একটা ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কথা বলা হলো ওই ইউপি থেকে পশ্চিমবাংলা অবধি। আগে একটা বলা হয়েছিল যে লুধিয়ানাকে প্রয়াগরাজ হয়ে বেনারস হয়ে হলদিয়া অবধি ইনল্যান্ড ওয়াটারওয়ে দিয়ে কানেক্ট করবে, সেটা কোথায় দাঁড়িয়ে আছে? আজকে দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কি হলো, কোথায় দাঁড়িয়ে আছে? 100টা স্মার্ট সিটি নয়, ভুলে গেলাম। আজকে উত্তরপ্রদেশে 3টে এইমস, বিহারে 2টো এইমস, তাও মিথ্যাচার করেছিলেন প্রধানমন্ত্রী, দ্বারভাঙা এইমস নাকি হয়ে গেছে, এখন অবধি মাটিটা ওখানে চাষ হচ্ছে। পশ্চিমবাংলাতে একটা এইমস, সেটাও টিম করে চলছে, সেটাতে মানুষ পরিষেবা পাচ্ছে না। সেই অর্থাৎ কৃষাণু হিসেবের কথা বলছে অশোকদা। ব্যাপারটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রেজেন্ট টেন্সে থাকতে খুব একটা পছন্দ করেন না, উনি খুব ফিউচার টেন্সে থাকতে পছন্দ করেন। ফলত হয়ে যায় কি, মানে 2047 কখনো 2050 এই সব আগডুম বাগডুম কথা বলেন, কিন্তু প্রেজেন্ট টেন্সটা কী বলছে সেটা তো এটা আমাদের একটু ভাবতে হবে। আমি একটু সময় নিয়ে বলতে হবে। 1% মানুষের হাতে 54% সম্পদ এদেশের, 5% মানুষের হাতে 73% সম্পদ।
আর 80% মানুষের হাতে 10% সম্পদ। এটা যে পিরামিড কল্পনা করে নি না, পিরামিডের ওই চূড়ায় ওই 1% মানুষ বসে আছে যাদের হাতে 54% সম্পদ। সেখানে ঘি দেওয়া হচ্ছে, সেখানে দুধ ঢালা হচ্ছে, সেখানে শট ঢালা হচ্ছে, সেখানে মধু ঢালা হচ্ছে, সেখানে সার দেওয়া হচ্ছে। এই যে চুইয়ে পড়া একটা নীতি, যে নিচে অবধি যতটুকু আসবে ততটুকু যে এটুকুন ছড়িয়ে ছিটিয়ে পাবে ভাই ভিক্ষার মতন। 3.5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলা হচ্ছে, ভাওতা কাদের জন্য এটা? তুমি ভাবো আজকে একটা বাজেট হচ্ছে স্কুল এডুকেশন নিয়ে, একটা শব্দ নেই স্কুল এডুকেশন নিয়ে, নট এ সিঙ্গল ওয়ার্ড। তুমি দেখাতে পারবে না 522 পাতা না কত পাতা কিসব হচ্ছিল, তুমি খুঁজে দেখো, আমি স্টুডিও ছেড়ে বেরিয়ে চলে যাব। একটা বার যদি বলতে পারো। সব থেকে যেটা আমার কাছে উল্লেখযোগ্য লেগেছে সেটা হচ্ছে বিজেপিতে শুভেন্দুর নীতি প্রতিষ্ঠা হলো। মোদীর নীতি চলে গেল, সবকা সাথ সবকা বিকাশ হবে না, জো হামারা সাথ হ্যায় হাম উনকা সাথ হ্যায়। একদম তুমি ভাবো, মানে বিজেপি মোদী চালাচ্ছে না শুভেন্দু চালাচ্ছে। মানে বাঙালি হিসাবে এটা কিন্তু ভাই যাই বলো, মানে শুভেন্দুর আমি হাজার বিরোধী, রাজনৈতিক তার দর্শনের বিখ্যাত, কিন্তু এটা তো মানতে হবে বিজেপির কন্ট্রোল কিন্তু শুভেন্দুর হাতে চলে গেল, মোদির হাত থেকে বেরিয়ে গেল। খুব ভালো করে যদি ভেবে দেখো। আর একটা কথা আমি যেটা বলতে চাইছি, ট্যাক্স বেনিফিটের কথা একটু আগে আলোচনা হচ্ছিল। আচ্ছা, কত শতাংশ মানুষ আমরা ট্যাক্স নিয়ে ভাবি? যত শতাংশ মানুষ ট্যাক্স নিয়ে ভাবি দেশের, তুমি ভাবো বিরাট অংশ ভাবি। বিরাট অংশ মানে কত? বিরাট অংশ। মধ্যবিত্তের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কত শতাংশ? অনির্বাণ বাবু শুরুতেই বলছিলেন যে এই মুহূর্তে ট্যাক্স রিটার্ন, ট্যাক্স রিটার্ন 8 কোটি মানুষ সাবমিট করছে, এটা গুরুত্বপূর্ণ। আমিও ট্যাক্স দিই। আমি বলছি টোটাল জনসংখ্যার কত, তবুও তুমি বলো ট্যাক্সের ওপর ট্যাক্স, ট্যাক্সের ওপর ট্যাক্স, মানে ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই, এর বাইরে তো কোনো কিছু নয়। এটা ভাওতাবাজি, জুমলাবাজি। এর আগে কি বলেছিল? বছরে 2 কোটি বেকারের চাকরি। আজকে কি বলছে? আগামী 5 বছরে 4.5 করোড় চাকরি। মানে জুমলাবাজির একটা শেষ। আর একটা জিনিস আমি ধন্যবাদ জানাতে চাই, এখানে শতরূপাদি আছে, এখানে তো নরেন্দ্র মোদী নেই, শুভেন্দু নেই, দিলীপ ঘোষ নেই। ধন্যবাদ শতরূপাদি, যে কংগ্রেসের ম্যানিফেস্টো আপনারা লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে, মানে পর্যদস্ত হওয়ার পরে কংগ্রেসের ম্যানিফেস্টোটা আপনারা পড়েছেন, কপি পেস্ট হয়েছে, কপি পেস্ট ধরে ধরে বলে দেবো, ধন্যবাদ এই জন্য। কিন্তু কংগ্রেসের ম্যানিফেস্টো শুধু কপি পেস্ট করলে চলবে না, এই ইডিওলজিটাকেও যদি কপি পেস্ট করেন দেশের মানুষ খেয়ে থামাতে হচ্ছে। পর পর প্রশ্ন শতরূপার কাছে। শতরূপা, আমি না আগে একটু শিলাদিত্য আমি সারেন্ডার করে নিচ্ছি, কারণ বাজেট নিয়ে আমি বিশেষ বুঝি না, মানে অ্যাজ সাচ ফাইন্যান্স নিয়ে আমি খুব কম বুঝি। আমি তো তোমার সবাই বলিনি কিছু, এটা দরকার ছিল না করার। আমি আমার তরফ থেকে সারেন্ডার করে নিচ্ছি, বেসিক ভদ্রতাটা মেইনটেইন করলে ভালো হয়। আমি এবার বলছি তোমাকে যে আমি সকাল থেকে যা যা বাজেটে দেখেছি, আমি জাস্ট কয়েকটা পয়েন্টস একটু তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে বাজেটে দুবার বেঙ্গল কথাটা ইউনিয়ন মিনিস্টার মেনশন করেছে। পূর্বায়ন উন্নতি করবে, ইস্টার্ন রিজনের করবে, বেঙ্গল এন্ড বিহার উনি মেনশন করেছেন। দ্বিতীয়বার যেটা কৃষাণু বলে ইউপি থেকে না কোথা থেকে, অমৃতসর টু কলকাতা ইন্ডাস্ট্রিয়াল রুট যেটা, সেটার মধ্যেও কিন্তু স্পেসিফিক্যালি কলকাতা তথা পশ্চিমবঙ্গের মেনশন করা আছে। আরেকটা কথা এখানে উঠেছিল যে ফ্লাড ম্যানেজমেন্টে নাকি আসামের কথা হয়েছে, অমুকের কথা হয়েছে, তিস্তাকে কেন দেখা যায়নি। আমার মনে হয় যেটা কেন্দ্রীয় সরকার একটু কনফিউজড হয়ে গেছে, তার কারণ 2 দিন আগে মমতা ব্যানার্জি বলে তিস্তায় তো জল নাকি শুকিয়ে যাচ্ছে, তো যে তিস্তায় জল শুকিয়ে যাচ্ছে, বাংলাদেশকে জল দেওয়া যাচ্ছে না, সেই তিস্তায় এই মুহূর্তে কি করে ফ্লাড আসছে, এটা একটু কনফিউশন হয়ে গেছে বলে আমার ধারণা। কলকাতা বেসড ইনস্টিটিউশনসে যতগুলো এখানে যত লক্ষ টাকা কোটি টাকা দেওয়া হয়েছে, আমি সেটা লিস্টে পড়ে শোনাচ্ছি, বেটার হচ্ছে বোধহয় তোমাকে দিয়ে দেওয়া, কারণ এটা অনেক লম্বা লিস্ট হবে। কৃষাণু একটা খুব সুন্দর মেনশন করলো, থ্যাংক ইউ কৃষাণু, কোস্টাল অ্যাফেয়ার্স নিয়ে তুমি একটা কিছু বললে। মিষ্টি বলে একটা স্কিম ছিল, ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর শোলাইন হ্যাবিটেটস অ্যান্ড ট্যাঞ্জেবল ইনকামস, যেটা পসিবলি কৃষাণু বোধহয় মেনশন করার আমি বলছি কারণ অ্যাট দ্য ভেরি আউটসেট, এক সেকেন্ড অশোক প্লিজ, এক সেকেন্ড, যখন শুরু করলেন তখনই বললেন যে আমাদের যে কটা স্কিমস আছে তার উপর আমরা আর আগে আর কি করছে। হ্যাঁ, কৃষাণু হিসাব পাইনি, প্রশ্নটা কিন্তু শতরূপা ঠিক এখানেই, আর এই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসছে, অর্থাৎ বাংলা কি পেল কেন্দ্রীয় বাজেটে, এই প্রশ্ন নিয়ে আমরা ফেরত আসবো একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায়।
জনগণমন জনগণের কথা তুলে ধরবো। কেন্দ্রীয় বাজেট পেশের পর সাধারণ মানুষের কি বক্তব্য দেখাবো। প্রতি বছরই একটা এক্সপেকটেশন ডেভেলপ করে, কিন্তু সেই বছর যেই বাজেটটা বেরিয়ে গেল আবার দেখা যায় যে কিছু জায়গায় হয়তো কিছু হয়েছে, কিন্তু মানে আমাদের যেটা বাংলার যেটা জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি না। যে মধ্যবিত্তের জন্য কিছুটা ট্যাক্স বেনিফিট হবে, আমরা কিছুটা সেভ করতে পারবো এই অগ্নিমূল্য বাজারে, কিন্তু দেখা গেল আলটিমেটলি কিছুই হচ্ছে না। আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলাম। সিনারিওটা এরকম তৈরি করা হয়েছে যেখানে মানুষে ভাবছেন যে তারা চাকরি পাবেন বিভিন্ন বড় এমএনসি কোম্পানিতে। 1 কোটি তরুণ তরুণীদেরকে প্রমিস করা হয়েছে যে তারা বিভিন্ন কোম্পানিতে চাকরি পাবেন, বাট আদৌ কি সেটা কতটা সম্ভব হবে? মিডল ক্লাস সেকশনটাকে বুস্ট আপ না করা হয় তাহলে অ্যাকচুয়ালি ইকোনমিকটা তো সেইভাবে শুধু একদম প্রিমিয়াম লেভেল থেকে আসবে না, তো স্বাভাবিক আপনাদের মানে বাজেটটা খুব একটা কার্যকরী হবে না। সব মধ্যবিত্তদের একই অবস্থা, অন্ধ্রপ্রদেশেরও যারা মধ্যবিত্ত তাদেরও ওখানে দাম বাড়ছে, এখানেরও দাম বাড়ছে। ওয়েস্ট বেঙ্গলের দিকে একটু তাকালে মনে হয় ভালো হতো এবারে। আর এ নিয়ে আবারও আলোচনায় আসবো, অনির্বাণ বাবুর কাছে আসবো। অনির্বাণ বাবু, আপনার সঙ্গে যখন আলোচনা হচ্ছিল আপনি বলছিলেন ঠিক এই প্রসঙ্গটা শেষে যিনি বললেন, অর্থাৎ দাম মূল্য বৃদ্ধি এই বিষয়ের দিকে যদি নজর দেওয়া হতো তাহলে বোধহয় একটু ভালো হতো। তাহলে এই জায়গাটা ছোঁয়ার কি আরো বেশি পরিমাণে গুরুত্ব ছিল না? না, আমি এই শতরূপ যেটা বলছিল না, আমি এটার সঙ্গে একমত যে জিনিসপত্রের দাম এখন আর এই বাজেটের মাধ্যমে ওঠানামা করে না। এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন ওই জিএসটির প্রভাব যেহেতু আছে সব কিছুর উপরে, এবং জিএসটি কাউন্সিলের মিটিং সারা বছর ধরে হতে থাকে, জিনিসপত্রের দাম কখনো বাড়ে, বাড়তেই থাকছে। এবং এই জায়গাটাতে যতক্ষণ আপনি অ্যারেস্ট করতে পারছেন ততদিন কিন্তু আপনি সাধারণ মানুষকে আপনি আকৃষ্ট করতে পারবেন। আজকে জীবনযুদ্ধের যে যন্ত্রণা কোভিডের পরে, সেই জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের জীবন যন্ত্রণাটা বাড়ছে। এবং আজকে আমরা দেখুন ওই রেপো রেটকে বাড়ানো হয়েছিল, তারপর থেকে আমরা দেখছিলাম যে এই রেপো রেটকে বাড়িয়ে এই মুদ্রাস্ফীতিটাকে কন্ট্রোল করার কথা বলা হচ্ছিল, কিন্তু লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি। এবং আজকের দিনে দাঁড়িয়ে অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে কোথাও কি মনে হয় যে এই জায়গাটা আগামী দিনে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা দেখতে পাবো? আমি একটা কথা বলছি যে ইউনিয়ন বাজেটে যদি আপনি 2047 সালের স্বপ্ন দেখান, যদি আপনি অতটাই প্রগ্রেসিভ ভাবেন নিজেকে, তাহলে আমি বলবো এক্ষুনি নীতি আয়োগের মিটিং আর কয়েকদিন পরেই, যেখানে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। জিএসটি কাউন্সিলে আর ডিসকাশন হয় না, কি হয় সেটাও আমরা জানতে পারি না। প্রত্যেকটা রাজ্য এবং প্রধানমন্ত্রী মিলে ঠিক করুক না যে এই পেট্রোল ডিজেল আর গ্যাসকে জিএসটির আওতায় আনা যায় কিনা। আমি বারবারই বলি যেটা ভারতবর্ষের অর্থনীতি জ্বালানি নির্ভর, এবং সেখানে পেট্রোল ডিজেল গ্যাসের দাম যদি লাগাম চাওয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে রান্নাঘরে সেটা ডাইরেক্টলি আপনাকে হিট করে, এবং মধ্যবিত্তের রান্নাঘরটাই সব। সেই রান্নাঘরে যদি আপনার পেট্রোল ডিজেল আর গ্যাসের যন্ত্রণা বেড়ে যায় আর জিনিসপত্রের দাম যদি লাগাম ছাড়া হয়ে যায়, তাহলে আপনি ওই ইনকাম ট্যাক্সে মার্জিনাল ছাড় দিয়ে এই ভারতবর্ষের জনগণের কথা মানে জনগণের সেবা করতে পারবেন। আরেকটা কথা বারবার বলি যে জনগণকে আপনি ওই রুটি কাপড়া মাখানের স্বপ্ন দেখান, রুটি কাপড়া মাখানের মধ্যে যেরকম আবাস যোজনার বাড়ি থাকবে, ঠিক সেরকমভাবে সাধারণ মধ্যবিত্ত মানুষ যাতে বাড়ি কিনবার জন্য উৎসাহ পান, সেই উৎসাহের জন্য কিন্তু মানুষ হোম লোন দেন। রুটি কাপড়া মাখানি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় অর্থনীতি, ভারতীয় গণতন্ত্রে এটাই তো সব থেকে বড় ভিত্তি, এবং সেটা সুরা কোন পথে সেটাই তো বারবার চলে আসে। সুমন বাবু, ঠিক এই জায়গায় জিডিপি, ইনফ্লেশন, এই যে বিস্তারিত তথ্য, ভারতের অর্থনৈতিক উন্নয়ন, সেদিকে আমরা নজর রাখবো, কিন্তু মধ্যবিত্ত আপামোর মধ্যবিত্ত তারা কি পেল? সেই জায়গায় দাঁড়িয়ে বাজেটের দিকে কোথাও কি আমরা মুখ ফিরিয়ে থাকি না, মুখ আমরা কি তাকিয়ে থাকি না সেই দিকে? সেই জায়গায় কি আমরা উত্তর পেলাম না? একবার একটু মোড়টা ঘুরে দেওয়ার দরকার, কারণ আমরা খালি যদি মাইক্রো লেভেলে দেখি আমি কি পেলাম, পশ্চিমবঙ্গ কি পেলাম, সেটা না দেখে বড়োভাবে দেখা উচিত যে এই বাজেটটা কি অ্যাড্রেস করছে। গ্রামার অফ দ্য বাজেট কিন্তু পারফেক্ট, এবং গ্রামার অফ দ্য বাজেটটা কি, ফিসক্যাল ডেফিসিট যথেষ্ট আয়তনে আছে, যেটা নেই হচ্ছে প্রাইমারি ডেফিসিট 2%। তার মানে এটা কি, আমরা যে ধার নিচ্ছি ইন্টারেস্ট রেটটা ফিসক্যাল ডেফিসিটের থেকেও বেশি, তার মানে আর বেশি ধার নেওয়া যাবে না। হয়তো জানা উচিত আমাদের ফরেন এক্সচেঞ্জ আমাদের যা আছে সেটা এক্সটার্নাল ডেটের থেকে কম। তো আসলে এই বাজেটটা কী দিকে কোন মুখে যাচ্ছে? আমাদের গ্রোথ আছে, আমাদের ইনফ্লেশন নিয়ে কথা হচ্ছে, ইনফ্লেশন কিন্তু সরকার যেটা বলছে সেটা ঠিক। যদি নন ফুড অ্যান্ড ইনফ্লেশনটাকে আমরা বাদ দিই তাহলে 3.3%-এর মধ্যে 5%-এর মধ্যে রয়েছে, কিন্তু যেটা দরকার হচ্ছে গ্রোথটাকে নিয়ে যাওয়া
যাতে কিনা আমাদের দেশটাকে এমন একটা পজিশনে থাকে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে পারে। এটা কি ব্যালেন্সড? না, এটা ব্যালেন্স এই কারণেই বিনিয়োগ যদি আমি তো আগেই বললাম যে আমাদের এত রকমের ঋণ বেড়ে গেছে, আর ঋণ বাড়ানো যাবে না। তাহলে আজকের ইনভেস্টমেন্ট যদি আসে কোথায় আসবে? আমরা সরকার থেকে না ইনভেস্টমেন্ট করলাম, যেটা করছে 11.11 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে পাবলিক সেক্টরে। গ্রোথটা তো চাঁদ দিকে পড়ছে না, নিশ্চয়ই কিছু করছে সরকার। তো সেই সরকার, ভারতীয় সরকার কি করছে? গ্রোথটাকে নিয়ে আসছে ভারতের সবচেয়ে শীর্ষে রেখেছে। আপনি কি পজিটিভ অর্থে দেখছেন এই বাজেট পেশ করতে দাও? এটা করতে দিয়েছে এই কারণেই যাতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসতে পারে। আমরা কি জানি যে 90% FDI আসছে গুজরাট, মহারাষ্ট্র এবং কর্ণাটকে? ডু ইউ নো বেঙ্গল হ্যাজ কাম ডাউন টু 0.7%, even less than Jharkhand. Do you know যে মুদ্রাতে যেটা পশ্চিমবঙ্গ 1 ছিল সে 5-এ পৌঁছে গেছে। তো এই জিনিসগুলো অ্যাড্রেস না করে মধ্যবিত্তকে এটা হরিণ লুট ছোটানোর জায়গা নয়। এইখানে আমাদের প্রথম দেশটাকে দেখতে হবে যাতে আমাদের এখানে ইনভেস্টমেন্ট নিয়ে আসা যায়। আম্বানির মাথায় মধু ঢালতে হবে। প্লিজ আপনি শুনুন না, আমি শুভময়দার কাছে না, একবার শুভময়দার কাছে। শুভময়দা ঠিক আছে, একটা কথা বলছি আমি, এই সুমনদা যেটা কথা বলছিল খুব ভালো কথা ম্যাক্রো ইকোনমিক পয়েন্টে। সেখানে এই আমাদের ভারতবর্ষ তো মিশ্র অর্থনীতির দেশ, মিক্সড ইকোনমি। সেখানে যেরকম পাবলিক এন্টারপ্রাইজের থেকে একটা ডিপ্লয়মেন্ট অফ ফান্ডস থাকবে, যেটা সরকারের থেকে একটা ইনভেস্টমেন্ট থাকবে, কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট সেটা সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে। এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি এনকারেজ না হয় সেখানে, তাহলে কিন্তু আর আপনি বেকারত্বের সমস্যা করতে পারবেন না। একটু শুভময়দার কাছে যাই। শুভময়দা, ব্যালেন্সড জায়গা তৈরি হয়েছে, মধ্যবিত্তের দিকে নজর দেওয়া হয়েছে, নাকি সার্বিকভাবে দেখতে গিয়ে 2047-এর কথা বারবার করে উঠে এসেছে? আমাদের কাছে দিশা কি পরিষ্কার? না, দেখুন, বাজেটের যে মূল যে কাগজটা PDF ফাইল যেটা পাওয়া গেছে আর কি, এখন সবটা সত্যি কিনা জানি না, কিন্তু মোটের ওপর এটা মনে হয় সরকারেরই দেয়া। তাতে পরিষ্কার বলা হচ্ছে যে প্রথম যে 4টে বিষয়ে ফোকাস কিসের ওপর না, কৃষিক্ষেত্রে যারা কাজ করেন, যারা যুবক, যারা দরিদ্র মানুষ এবং মহিলা, তাদের ওপর ফোকাস রাখতে চেয়েছেন সরকার। এবং দ্বিতীয় ক্ষেত্রে তারা থিম হিসেবে বলছেন এমপ্লয়মেন্ট, স্কিলিং, MSMEs এবং মিডল ক্লাস। এইভাবে কোনো বাজেটে মধ্যবিত্ত শ্রেণীর কথা আলাদাভাবে বলা হয়েছে এবং তার কোনো সঠিক দিক নির্দেশ কি আছে? সেই দিক নির্দেশ দেখতে গেলে সেই কাগজটারই আপনি যদি 15 পাতায় চলে যান, তখন সেখানে কিন্তু আবার সেই দেখবেন যে ডিফেন্সে কিন্তু 4,54,000 কোটি টাকা ডিফেন্সে, যেখানে রুরাল ডেভেলপমেন্টে 2,65,808 কোটি টাকা। অর্থাৎ একটা বিষয় একেবারে পরিষ্কার, দেশের সুরক্ষা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সামগ্রিক পৃথিবীর যে চিত্র, যেখানে যে যার মতন প্রত্যেকের সঙ্গে যুদ্ধ করছে। দেখুন, যুদ্ধ করা কিন্তু খুব সহজ। কোনো একটা দেশের নেতা দুটো বোম টোম ছুড়ে দিলেন, তার মধ্যে দিয়ে তার ইন্টেলেক্ট প্রমাণ হয় না। কিন্তু ভারতবর্ষের যে পরিস্থিতি, তাতে পারিপার্শ্বিক ক্ষেত্রের সেই চাপ নিশ্চয়ই আছে, যার জন্য এই গোটা বাজেটের সবচেয়ে বড় অংশ প্রতিরক্ষায় যেতে হচ্ছে। এটা শুধু আমাদের দেশের দুঃখের বিষয় নয়, আমাদের চারপাশে যে পড়শিরা আছেন বা সুদূর আমেরিকা আছে যারা পাকিস্তানে গোলমাল পাকাচ্ছে, বহু ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা যুদ্ধবাজ পৃথিবীর যে চিত্র, সেই চিত্রে একটা দেশ যে কতটা চাপে পড়ে, কতটা ইচ্ছায় কতটা অনিচ্ছায়, সে কথা পরে আলোচিত হবে। কিন্তু যেখানে প্রতিরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই সেখানে শিক্ষা স্বাস্থ্যের গুরুত্ব কমবে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যে সামগ্রিক তাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, সেটা না থাকার কারণে সারা পৃথিবীর প্রতিটি দেশ ভুগছে এবং আমাদের দেশকেও ভুগতে হচ্ছে। এবং প্রথমে যে কথাগুলো বড় করে লেখা হচ্ছে, গরিবের কথা, মধ্যবিত্তের কথা, সেই জায়গায় এই যে বিরাট একটা যুদ্ধের ঝনঝনানি, এই প্রতিরক্ষা, সেটা কিন্তু আমাদের একটা বড় টাকা খেয়ে নিচ্ছে। শুভময়দা, একটু সঙ্গে থাকুন। তাহলে কি রিফ্লেকশন এই মধ্যবিত্ত, এই গরিবের কথায় কোথাও কি বাজেটে আসছে না? শতরূপ, আমি সুমনবাবুর কথা খুব মন দিয়ে শুনছিলাম। সুমনবাবু বললেন যে পাবলিক সেক্টরের জন্য এই বরাদ্দ হয়েছে, ঠিক কথাটা বাজেটে বরাদ্দ হয়েছে। বাজেট হয়ে যাওয়ার পরে সারা বছরে কি হয়, ন্যাশনাল মনিটাইজেশন প্রকল্পর নাম করে ব্যাংক থেকে শুরু করে BSNL থেকে শুরু করে সর্বত্র আমি পাবলিক সেক্টর বলিনি, আমি পাবলিক সেক্টর বলিনি। বললেন তাহলে? আমি বললাম
যে পিকচারটা ভারত তুলে ধরছে, যাতে ফরেন ক্যাপিটাল, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসতে পারে। পাবলিক সেক্টরকে হচ্ছে একটা অ্যালোকেট করা হয়েছে। আমি শুনেছি আপনার কথা, আপনি যদি কাইন্ডলি শোনেন আমার কথা তাহলে বুঝবেন হয়তো আমি ভুল বলছি না। আপনার কথাটা আমি মন দিয়ে শুনেছি। বাজেটে ঘোষণা করা হবে পাবলিক সেক্টরের জন্য এই বরাদ্দ, বাজেট শেষ হয়ে যাওয়ার পরে পরের দিন ঘোষণা করা হবে ন্যাশনাল মনিটাইজেশন প্রকল্প, যেখানে বলা হবে এই পাবলিক সেক্টরকে আমি বিক্রি করে দিচ্ছি। 1 2 নম্বর কথা আমি বলছি, উনি ফিসকাল ডেফিসিট মেনটেনের কথা বললেন, ঠিক তাই। এবার আমরা হিসেব দেখলাম, সরকারের ইনকাম বেড়েছে 14.5%, খরচা বেড়েছে 6%। মানে যা আমি ইনকাম বাড়ালাম তার 3 ভাগের 1 ভাগ প্রায় খরচা করলাম, 2 ভাগের, আর বাকি 2 ভাগ হচ্ছে আমি আমার বিদেশি হচ্ছে ঋণ মুকুবের নাম করে বিদেশি প্রভুদেরকে দিয়ে দিলাম। আপনি বললেন সুমনবাবু, যদি নন ফুড এক্সপেন্ডিচার বাদ দিয়ে দেখি তাহলে ইনফ্লেশনটা খালি 3.5%-এর আশপাশে, এমন কিছু নয়। কেন বাদ দেবো নন ফুড মানে এক্সপেন্ডিচারটা? কেন বাদ দেবো? আমার সারা মাসের বিদ্যুতের বিল, যাতায়াতের ভাড়া যা বাড়লো, আমার পড়াশোনার খরচ যা বাড়লো, আমার চিকিৎসার খরচা যা বাড়লো, জামা কাপড় কেনার খরচা যা বাড়লো, টেলিফোনের খরচা, ইন্টারনেটের খরচা, এগুলো বাদ দিয়ে কোন মানুষের আজকের জীবন ধারণের মান নির্ধারিত হয়? যে আমরা খাবার খালি খাবো, জামা কাপড় পরবো না, ইলেকট্রিকের বিল দেবো না, ছেলে মেয়েকে পড়াশোনা করাবো না, রাস্তায় যাতায়াত করবো না, এটা কি ইনফ্লেশনের হিসাব হলো? আমি বলছি শিলাদিত্য, তুমি যে প্রশ্নটা করছো, যে সাধারণ মধ্যবিত্তকে নিয়ে যে কথাটা হচ্ছে এখানে, দেখো প্রশ্নটা খালি এইটা নয় যে ট্যাক্স ব্র্যাকেটটাকে কত 1 লাখ টাকা 1.5 লাখ টাকা এদিক ওদিক করা হলো। একটা জিনিস বোঝো, এই যে আমরা কদিন আগে আমরা হিসেব দেখলাম, 100 টাকার মধ্যে 30 টাকা আমাদের সরকার ট্যাক্স তুলেছে কোটিপতি কর্পোরেটদের কাছ থেকে, আর 70 টাকা ট্যাক্স তুলেছে মধ্যবিত্তদের কাছ থেকে। কদিন আগে তোমরা দেখেছো সেই হিসেব। আজকে মধ্যবিত্ত খালি ইনকাম ট্যাক্স দিচ্ছে। তুমি বলো তো, আজকে একটা ডিভিডেন্ড কিনলে তোমায় ট্যাক্স দিতে হবে, ফিক্সড ডিপোজিটে টাকা রাখবে, একজন বয়স্ক মানুষ সারা জীবন চাকরি বাকরি করে কিছু জমানো টাকা ফিক্সড ডিপোজিটে রাখবেন, তার উপর ট্যাক্স, হেলথ ইন্স্যুরেন্সে ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ডের টাকায় ট্যাক্স। আজকে তুমি একটা মেডিক্লেম করেছো, মনে করো তোমার অ্যানুয়াল প্রিমিয়াম ঠিক হয়েছে মনে করো 10,000 টাকা, তারপরে প্রত্যেকবার সরকারের অনুমতি নিয়ে সেই প্রিমিয়াম তুমি 10,000 টাকার প্রিমিয়ামে ঢুকেছো, পরের বছর বলবে 15,000 টাকা, তারপর বছর বলবে 20,000 টাকা। প্রত্যেক বছর আমাদের মেডিক্লেমের প্রিমিয়াম বাড়ছে। এইগুলোকে বাদ দিয়ে কোন মধ্যবিত্তর 1 লাখ টাকার ইনকাম ব্র্যাকেট এদিক ওদিক করা নিয়ে আমরা মধ্যবিত্তর হাল হকিকত নিয়ে আলোচনা করবো। পাঁচ সেকেন্ড নেবো না। আমি জাস্ট তোমায় বলছি যে পঞ্চকথা বাজেটের নামে এতগুলো কথা হলো, ম্যাক্রো ভিউ করতে হবে। 2014 সালে অরুণ জেটলি ঘোষণা করেছিলেন 100টা স্মার্ট সিটি তৈরি করা হবে, 70,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কোথায় গো 10টা স্মার্ট সিটির নাম বলো তো? পঞ্চকথা। জিও ইউনিভার্সিটি বলো তো কোন পাড়ায় আছে জিও ইউনিভার্সিটি? 2018 সালে জিও ইউনিভার্সিটি তৈরি করার জন্য 250 কোটি টাকার উপর বরাদ্দ করেছিল বিজেপি সরকার। কোথায় আছে জিও ইউনিভার্সিটি? জিওর মালিকের ছেলের বিয়ে দেখি এখন জিও ইউনিভার্সিটি তো দেখলাম না চোখে। হয়ে গেছে পঞ্চকথার নাম জাতীয়তাবাদ। আমার কিন্তু এর উত্তর দিতে সময় চেষ্টা করবো। একটু শতরূপার প্রতিক্রিয়া নিয়ে নি, বিজেপির একটু প্রতিক্রিয়া। বিজেপি দুজন আছে, আচ্ছা আরে প্লিজ ক্যারি অন। না, অনেকগুলো চার্জেস আসছে। আমার মনে হয় কালকে এটা যখন ব্রেক হবে, মানে ব্রেকডাউন যখন হবে, হ্যাঁ কালকেই তো 11টার সময় তো উনি আবার ব্রেকডাউন দেবেন এটা। আর তার মধ্যে তোমরা যদি 500 পাতা পড়ে নাও, সেটা নিয়ে তো তোমরা নিজেরাই ভীষণ হিসেব করে নিচ্ছ। আমি একটু তোমার মূল প্রশ্নে আসছি। তুমি বলছিলে তো পশ্চিমবঙ্গে কিছু নাকি দেওয়া হয়নি। আমি জাস্ট অনেকগুলো আছে এখানে। কলকাতার মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি 34 crores, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট 66.5, এই বাজেট, দিস বাজেট। সত্যজিৎ রায় এই বাজেট 46 crores, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট 20 crores, এশিয়াটিক সোসাইটি 21.5 crores, ভিক্টোরিয়া মেমোরিয়াল 11 crores, ইন্ডিয়ান মিউজিয়াম 9.7 crores, Maulana Abul Kalam Institute of Asian Studies 2.2 crores, Raja Rammohn Roy Library Foundation 6.5, Bose Institute Kolkata 91.54, ISCS Indian Science College সংস্থা সার্বিকভাবে রাজ্যের উন্নয়নে মেট্রো, এগুলো সমস্ত পশ্চিমবঙ্গের টাকা হয়ে যায়। এগুলো আমি একটা বলি, প্রধানমন্ত্রীর বিমানের দাম 8,000 কোটি টাকা, একটা সারা প্রধানমন্ত্রীর নতুন বিমানের দাম 8,000 কোটি টাকা। এবার বলুন 3টে ছিচকাদনের পার্টি যদি বসে যে সারা ভারতবর্ষের বাজেটে কেন পশ্চিমবঙ্গ এর থেকে বেশি পায়নি, তাহলে আমার মনে হয় ওদের আবারও নিজেদের একটু আত্মসমীক্ষা করা উচিত। শুরু করেছে, আমরাও চেষ্টা করবো জানার জন্য রাজ্যে ইনফ্রাস্ট্রাকচার থেকে সার্বিক উন্নয়নের জন্য তাহলে বরাদ্দ কোথায় কিরকম ভাবে দেয়া হলো জানার চেষ্টা করবো এই আলোচনায়। একটা বিরতির পর চোখ রাখুন জি24 ঘন্টায়।
বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। প্রত্যেকের কাছে যে প্রশ্ন নিয়ে এই মুহূর্তে যাব, এই বাজেট যা পেশ করালো তার থেকে কি মূলত কোনো দিশা পাওয়া যাবে মধ্যবিত্তের জন্য? অশোকদা, না না না, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য কিচ্ছু নেই। আমি যে কথাটা তখন বলতে পারলাম না সময়ের অভাবে, যে বটম 50%, এই বটম 50%-এর মধ্যে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এই যে অংশটা পড়ছে, তাদের দেয় জিএসটির পরিমাণ কত? প্রায় 64.3%। মানে তাহলে ভাবো, তারা ক্রমশ নিচে চলে যাচ্ছে, তারা কিছু পাচ্ছে না। মানে এই জায়গাটাই তো বারবার কোণঠাসা হয়ে পড়ছে। কৃষিক্ষেত্রের কথা বলে যে তুমি একটা এমএসপি স্থির করতে পারছো না, এমএসপি স্থির করতে অসুবিধাটা কোথায়? আরেকটা কথা একটা বলতে হবে, আরেকটা কথা বলবো, এইটা নিয়ে মুদ্রাস্ফীতি নিয়ে একটা পুরো ঢপ, এটাও জুমলাবাজি। কারণটা হচ্ছে জুন মাসের যে রিপোর্ট বলছে 16 মাসের মধ্যে সর্বোচ্চ হচ্ছে তোমার রিটেলের ক্ষেত্রে। যেহেতু এখানে অনেক গুজরাট এই সব রাজ্য নিয়ে বলা হলো, গুজরাতে আজকে দেখা যাচ্ছে সব থেকে বেশি ভারতবর্ষের নাগরিক যদি ভারতবর্ষের নাগরিকত্ব ছেড়ে বিদেশের নাগরিকত্ব নিতে চাইছে, সেটা গুজরাট থেকে দেখা যায়, বিশেষ করে আমেরিকা। এবং এই যে বিলিয়নিয়ার, যারা বিলিয়নিয়ার ভারতীয়, তাদের নাগরিকত্ব বর্জনের যে হার ভারতবর্ষে 1 লক্ষ 1.5 লক্ষ প্রত্যেক বছর তারা ভারতের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছে। তাহলে কারা, এই যে মিডিয়াম শ্রেণীর কে এখানে বিনিয়োগটা কে করবে? সুমনবাবু, মধ্যবিত্ত আম আদমি তারা কি এই বাজেট থেকে কোনো সুরাহা পাবে, কোনো দিশা কি পাবে? খুব সংক্ষেপে প্লিজ। মধ্যবিত্তর কোনো সুরাহা নেই, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের নেই। আমাদের নিজেদের মেডিকেল ইন্স্যুরেন্স করতে গেলে 18% ট্যাক্স দিতে হয়। কিন্তু যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, মাইক্রো লেভেলে না দেখে ম্যাক্রো লেভেলে দেখা দরকার। আমি আরম্ভই করেছিলাম আমার প্রেজেন্টেশনে যে ভারতবর্ষের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ওপরের ভাগ, এককালে পশ্চিমবঙ্গে সারা দেশের ইনভেস্টমেন্ট আসতো, সারা দেশ থেকে লোক আসতো। আজকে সেই পশ্চিমবঙ্গ থেকে অর্থনৈতিক পরিকাঠামো এবং পরিসংখ্যান সময় সংক্ষিপ্ত। অনির্বাণ বাবু, সুরাহা কি পাবে মধ্যবিত্ত? এক লাইনে প্লিজ। আমি একটা কথা বলছিলাম যে সুমন বাবুর সঙ্গে আমি একটা জায়গাতে কন্ট্রিবিউট করছি। আমি উপর লেভেল থেকে দেখবো, যেরকম টপ ডাউন ভিউ বলছেন উনি, আমি একটু বটম আপ বলছি। এই বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়, আর এই এত কোটি মানুষ এই জনকল্যাণমূলক রাষ্ট্রে সাধারণ মানুষের কণ্ঠস্বর, সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে অস্বীকার করে শুধুমাত্র 2047 সালের বিকশিত ভারত সম্ভব নয়। আজকে 2047-এর আগে মধ্যবিত্তের কাছে দিশা কি স্পষ্ট হলো? না, মধ্যবিত্তের কাছে দিশা কোনো সরকারের ক্ষেত্রেই স্পষ্ট হয় না। কারণ মধ্যবিত্তরা যখন যেখানে দিশাটা দেখাতে পারেন না যখন একটা দেশকে, সেই জায়গায় মধ্যবিত্তের জন্য কোনো সরকার যেচে কাজ করবে এরকম সাধারণত হয় না। এবং বিশেষ করে যে জায়গাটা খুবই অবাক লাগছে মুদ্রাস্ফীতির বিষয়, অন্তত বাজার গেলে কিন্তু মুদ্রাস্ফীতি যে হয়নি এটা কিছুতেই বুঝতে পারছি না। আর যদি খেতেই না পাই তাহলে আর বাকি জিনিসপত্র কিনে লাভটা কি হবে? শতরূপা, খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট কিন্তু শুভময়দার এই জায়গায় দাঁড়িয়ে, মানে সাধারণ মানুষের স্টেটমেন্টের কথা বলছেন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নয় কেন? এই বাজেটে তাহলে মূলত কোথায় দিশা? শোনো, মূলত এখানে 4টি ইস্যু নিয়ে নির্মলা সীতারামন অ্যাড্রেস করেছে। অফকোর্স প্রতিটা মানে বেসিক থিমই হচ্ছে মোদিজির স্বপ্ন, মানে প্রধানমন্ত্রীর যা স্বপ্ন, জনগণের কথা, তো জনগণের কথা, জনগণের জন্য বাজেট, জনগণের জন্যই হয়েছে, যার জন্য আমাদের প্রত্যেকটা ক্যাপিটাল বেস, তুমি দেখবে প্রচুর, এক সেকেন্ড অবশ্য, প্রচুর লোনস এর কথা বলা হয়েছে, ক্যাপিটাল বেসড অনেক কিছু স্কিমস এর কথা বলা হয়েছে। মানুষের কাছে কি পৌঁছলো? না, মহিলাদের জন্য প্রচুর কিছু আছে। আমরা রাস্তায় বেরিয়ে কি পাবে? তোমাদের প্রচুর লোনস আছে, এমপ্লয়মেন্টের কথা বলা হয়েছে, চারটে যে পিলারের উপর আজকের বাজেট ডিপেন্ড করে আছে। এক লাইনে শতরূপ, জাস্ট এক লাইন। যে অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারেন আমার বাড়িতে কেউ পেঁয়াজ খায় না তাই পেঁয়াজের দাম কত হয়েছে আমি জানি না, তার পক্ষে যত ভালো বাজেট করা সম্ভব ছিল এটা যথেষ্ট হয়েছে, এর চেয়ে ভালো ওনার পক্ষে করা সম্ভব। জনগণমনে আমরা অনেকগুলো বিষয় ছোঁয়ার চেষ্টা করলাম এবং যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হচ্ছে বাংলার দিকে তাকিয়ে মূলত কি পাওয়া গেছে এবং তারই সঙ্গে কিন্তু মধ্যবিত্তই বা কি পেল। আমাদের সঙ্গে অর্থনৈতিক বিশ্লেষকরা, অর্থনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন এবং তারা বারবার করে যে কথা বলছেন যে বৃহত্তর অর্থে অনেক দিকে নজর দেওয়ার দরকার রয়েছে, কিন্তু এর প্রতিফলন মূলত কোন দিকে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের সমস্ত অতিথিদের ধন্যবাদ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচ্ছে একটা বিরতি। জনগণমন আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন জি 24 ঘন্টার সঙ্গে থাকুন।